রাত তখন 10টা বেজে 21 মিনিট। পার্কের বাইরে দুজন লোক বসে মদ্যপান করছিল। বুঝলি পারা, অনেকদিন পর মাল খাচ্ছি তো, তাই যেন অমৃত লাগছে রে ভাই। ঠিকই বলেছিস ভাই। সত্যি মনে হচ্ছে ইন্দ্রলোকে বসে আছি। আর ওই দেখ, একজন অপ্সরা এইদিকেই আসছে রে বাল। দূর বাল, তোর নেশা হয়ে গেছে। এই রাতের বেলায় কেন অপ্সরা কোথা থেকে আসবে? না রে ভাই, আমি এখনো দেখতে পাচ্ছি। ওই দেখ, লাল শাড়ি পরে মালটা এদিকেই আসছে। প্রথম ব্যক্তি একবার চোখ রোগড়ে নিয়ে ভালো করে দেখবার চেষ্টা করলো। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই দেখেছিস, কিন্তু ও ইন্দ্রলোকের নয়, ওই পৃথিবী লোকেরই অপ্সরা। বলেই এক চুমুকে তার হাতে থাকা গ্লাসটা শেষ করলো সে। তারপর লালসা ভরা দৃষ্টি নিয়ে সামনের দিকে আসা মেয়েটির দিকে তাকিয়ে থাকলো। তার মনে কামনার আগুন বাসা বাঁধছে। সে দ্বিতীয় ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাই, জেল থেকে বেরিয়ে অনেক দিন হয়ে গেল, কোনো ফুলের মধু খাওয়া হয়নি। আজ তো সামনেই একটা ফুল নিচে থেকেই আসছে, চল না একটু চেখে দেখি। ঠিকই বলেছিস। চল খাওয়া যাক, মজাই হবে। লিপিকার আজ বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে যে স্কুটিটা নিয়ে সে রোজ অফিসে যায়, আজ হঠাৎ করেই রাস্তায় সেটা খারাপ হয়ে গিয়েছিল। তাই সেটাকে একটি গ্যারেজে রেখে ওকে একা এই নির্জন রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। রাস্তাটা যতই নির্জন হোক, জায়গাটা যেইখান থেকে ও রোজ বাড়ি যায় তার থেকে একটু হলেও কম। তাই এই রাস্তাটাই বেছে নিয়েছে সে। অন্যদিকে সেই দুই মদ্যপ ব্যক্তি উঠে দাঁড়িয়েছে। অন্ধকারে বসে থাকার ফলে লিপিকা এতক্ষণ তাদের লক্ষ্য করেনি। এইবার যখন সে তাদের লক্ষ্য করলো, দেখলো দুজন গুন্ডা শ্রেণীর লোক তার দিকে এগিয়ে আসছে। প্রথমে সে ভাবলো যে পিছনে ফিরে দৌড়ানো যাক, আবার পর মুহূর্তেই ভাবলো যে না, ওদের গ্রাহ্য না করে এগিয়ে গেলেই তো হয়। এই ভেবেই সে এগিয়ে গেল। আর অমনি তার পথ রুখে দাঁড়ালো সেই দুই মদ্যপ। লিপিকা বলল, কি হলো কি? পথ আটকালেন কেন? ছাড়ুন বলছি পথ। পথ ছাড়বো বলে তো পথ আটকায়নি অপ্সরা, তোমাকে যেমনটা চাই। কি সব বলছেন আপনারা? না, বোঝার তো কিছুই নেই অপ্সরা। জানো তো, গরম জিলিপি রসে ডুবলে যেমন রস খাওয়ার জন্য মাছি উড়ে আসে, তেমনি আমরাও এসেছি। তা তুমি আমাদেরকে ওই রস খাওয়াবে না ডার্লিং? এই কথা শোনা মাত্রই লিপিকা সেইখান থেকে দৌড়তে শুরু করলো। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! চিৎকার করতে করতে লিপিকা দৌড়চ্ছে। তার পিছনেই দৌড়ে চলেছে সেই দুই মদ্যপ। এমনই সময় লিপিকার পাটা গেল তার শাড়িতে আটকে এবং সে মুখ থুবড়ে পড়ল। পিছন থেকে ছুটে আসা দুই মদ্যপের মধ্যে প্রথমজন ঝাঁপিয়ে পড়ল লিপিকার দেহের উপর, ছিঁড়ে ফেলল তার শরীরের সমস্ত বস্ত্র। তারপর দুজনে মিলে চালালো তার উপর নারকীয় যৌন অত্যাচার।
বিএসএক্স 2.0-তে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসব তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য অরূপ অধিকারীর লেখা পশু। আজকের গল্পটি কিন্তু সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই গল্পটি শোনার আগে হেডফোন ব্যবহার করা আবশ্যক। আজকের গল্পের প্রধান চরিত্রে রবি, কাঞ্চা, জগা, সুচিত্রা, রেণুকা, ম্যানেজার এবং লিপিকা। আজকের গল্প পাঠে অরূপ, অন্যান্য কয়েকটি ভূমিকায় পূজা, সম্পূর্ণা, পীযূষ, রাজ, সমীর ও আমি শ্বেতা। পোস্টার নীলেশ। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন পশু। রবিন আজ প্রায় 3 মাস পর বাড়ি ফিরবে। আজ তার স্ত্রী সুচিত্রার দ্বিতীয় বাচ্চা প্রসবের তারিখ আছে, তাই সে চায় যত তাড়াতাড়ি সম্ভব রওনা হতে। প্রথম কন্যা সন্তান রেণুকার প্রসবের সময় সে সেখানে উপস্থিত থাকতে পারেনি, তাই সে চায় এইবার অন্তত স্ত্রীর পাশে থাকতে। কিন্তু তার ভাগ্যে হয়তো এইবারও সেই সৌভাগ্য ছিল না, কারণ যখন সে তার মাসের বেতন চাইবার জন্য ম্যানেজারের কাছে গেল, তখন তিনি বললেন, রবিন, তোমার জন্য একটা কাজ আছে, বুঝলে? সে কি স্যার? কিন্তু আমার তো আজকে ছুটির কথা বলা ছিল আগে থেকেই। জানি তোমার আজ ছুটির কথা ছিল, কিন্তু এটা পুলিশ কেস। দারোগাবাবুর হুকুম যে বডিটা বেহালা 14 নঙে পৌঁছে দিতেই হবে। বডি? আরে গতকাল একটা মেয়ের লাশ পাওয়া গেছে হাইওয়েতে, হিরজি রান কেস। মেয়েটির আইডি থেকে জানা গেছে যে সে বেহালা 14 নঙে থাকতো। যাকে দারোগা সাহেবের হুকুম তো মানতেই হবে, তাই তোমাকে এই লাশটা গন্তব্যে পৌঁছে দিতে হবে। তাছাড়াও অন্য একটা কারণ, এই যে তুমি বেহালা 14 নঙে থেকেই যাবে, লাশটা অ্যাড্রেসে পৌঁছে দিয়ে ট্রাকটা নিয়ে বাড়ি চলে যেও। 5 দিন পর ফিরে এসো। রবিন একটু চমকে উঠল। বেহালার 14 নম্বর পেরিয়ে আরো 2 ঘন্টা গেলে তার গ্রাম নুদাখালী, কিন্তু এখান থেকে একটা লাশ নিয়ে এতটা পথ সে যাবে কি করে? সে বলে উঠল, কিন্তু স্যার, একটা লাশ নিয়ে আমি একা এতটা পথ, ওই বিকেলের পর, না মানে। কেন, ভয় পাচ্ছ নাকি? না না, ঠিক ভয় নয় স্যার, কিন্তু ম্যানেজার রবিনকে সাহস দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আরে ভয় পাওয়ার কিছু নেই। রাস্তায় কোনো প্যাসেঞ্জার দেখতে পেলে তাকে তুলে নিয়ে সাথে গল্প করতে করতে চলে গেলেই হলো। নাও নাও নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি কজনকে বলছি লাশটা যেন ঠিক করে গাড়িতে তুলে দেয়। এই, কি আছিস? রবিন বুঝল আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তাই সে যাওয়ার প্রস্তুতি শুরু করলো। রবিনের গ্রাম হলো রায়পুর, তার আগে নুদাখালী। এটা বেহালা পেরিয়ে আরো 2 ঘন্টা যেতে হবে। রবিন বুঝতে পারলো তাকে সেই কারণেই এই কাজটি দেওয়া হয়েছে। রবিন ঘর থেকে বেরিয়ে এসে দেখলো গাড়ির পিছনে 3 জন লোক একটি প্যাকেট মোড়া দেহকে গাড়ির ভেতরে ঢোকাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য তার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। তারপরেই নিজেকে সামলে নিয়ে গাড়ির ভেতর চড়ে বসলো। সেই 3 জন ব্যক্তির মধ্যে একজন তার হাতে একটা কাগজ দিয়ে গেল, বলল, এই না রবিন্দা, এতে কোথায় যেতে হবে তার একটা অ্যাড্রেসের দেওয়া আছে, এটা দেখে নিয়ে সেখানে লাশটাকে নামিয়ে দিও। যে লোকটি এখন চলে গেল তার নাম গদাই। এই ফ্যাক্টরিতে সামান্য একটি কাজ করে থাকে সে।
রবিন তাকে বেশ ভালো করেই চেনে। সে একটু তাড়াহুড়োতে সেখান থেকে চলে গেল। রবিনের হাতে এখন সেই কাগজটা, তাতে একটি অ্যাড্রেস এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে। রবিন গাড়িতে বসেই ছিল। তারপর তার হাতে থাকা কিপ্যাড ফোনে সময় দেখল বিকেল 5:30। এখনই গাড়ি ছাড়লে ঠিক 16 ঘন্টা পর সে পৌঁছাবে বেহালা 14 নম্বরে। মালিকের থেকে আগেই এই মাসের বেতন নেওয়া হয়ে গেছে, তাই সে আর বেশি দেরি না করে গাড়ি স্টার্ট দিল। প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পর তার মনে পড়ল তার স্ত্রীর কথা। মনে পড়া মাত্রই সে ফোনটাকে ডায়াল করলো তার নম্বর। The number you are trying to call is currently switched off. Please try again later. ফোনটা সুইচ অফ বলল। বার কয়েক ফোন আবারও লাগালো সে। না, কোনো ফল হলো না। তখন বেশ চিন্তায় পড়ল রবিন। হ্যাঁ, এইবার একটা ছেলের চিন্তা তার আছেই, কিন্তু বউটার কোনো বিপদ হলো না তো? বর্তমানে যে রাস্তা দিয়ে সে যাচ্ছে সেই রাস্তাটা শহর থেকে অনেকটাই দূরে এবং আশেপাশে কোনো লোকালয় নেই। রাস্তার দুদিকে ধূ ধূ প্রান্তর। হঠাৎ এমন সময় রিয়ার মিরারে তার চোখ পড়ল। তার পিছনের কটর থেকে কার যেন দুটো চোখ দেখা যাচ্ছে। নিজের অজান্তেই যেন ব্রেকের উপর পা পড়ল রবিনের। তৎক্ষণাৎ সে চমকে পিছন ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে মনে মনে ভাবল, তাহলে কি এটা মনের ভুল? কিন্তু তা কি করে হয়? ও এখনই দুটো ভাবলেশহীন চোখ দেখেছে, তাও সজ্ঞানে। গাটা কেমন যেন ছমছম করে উঠল রবিনের। সে ভয়ে ভয়ে আবারও স্টিয়ারিং ধরল, তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ সে নির্বিঘ্নে গাড়ি চালালো, কিন্তু আরো খানিকটা যাওয়ার পর সে আবার যেন পিছনে কারোর হেঁটে চলার শব্দ পেল। তার গাড়ির বন্ধ ডিকিতে কেউ যেন অবিরাম হাঁটা চলা করছে। এইবার আর ভয়ের কোনো সীমা রইল না রবিনের। সে গাড়িটা থামিয়ে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে দৌড়ে খানিকটা এগিয়ে গেল। আর তখনই পেছন থেকে তাকে কেউ যেন ডেকে বলে উঠল, এ রবিন, রবিন। রবিন দৌড় থামিয়ে পিছনে ফিরে তাকালো। দেখলো তাদেরই গ্রামের তার বন্ধু জগা সেখানে দাঁড়িয়ে আছে। জগাকে দেখে যেন সে মনে একটু বল ফিরে পেল। তাদেরকে এগিয়ে এসে বলল, আরে জগা, তুই এখানে? হ্যাঁ রে ভাই, এখানেই কাজ করছিলাম তো এতদিন। তা তুই দেখলাম ওই ট্রাক থেকে বেরিয়ে দৌড়াচ্ছিলিস, তা কেন রে, কি হয়েছে? রবিন আসল ব্যাপারটা চেপে গিয়ে একটু আমতা আমতা করে বলল, না মানে ওই একটু প্রাকৃতিক দরকার ছিল আর কি। তা তুই কোথায় যাচ্ছিলিস এতদিন পরে? ঘরে ফিরছিলাম রে। ভালোই হলো তোর সাথে দেখা হয়ে গেল। চল, তোর ট্রাকে করে আমাদের একটু ছেড়ে দে। রবিন একটু জিজ্ঞাসু দৃষ্টিতে জগার দিকে তাকালো, তারপর ভ্রু কুঁচকে বলল, আমাদের মানে? তোর সাথে আর কে আছে? জগা কিছু বলার আগেই তার কিছুটা দূর থেকে একটা লোক এসে জগার পিছনে দাঁড়ালো। আর লোকটাকে দেখা মাত্রই রবিনের দু চোখ জ্বলে উঠল। ক্ষণিকেই মনে পড়ে গেল আজ থেকে
12 বছর আগেকার এক সন্ধ্যের ঘটনা। রবিনের মেয়েটা তখন মাত্র 3 মাসের। ঘরের মধ্যে তাকে নিয়ে শুয়েছিল তার স্ত্রী, আর রবিন মদ খেয়ে নিজের বাড়ির উঠানে একটা চারপিওতে শুয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুমন্ত কানে এলো যে তার স্ত্রী চিৎকার করে বলছে, এ কি কাঞ্চা ঠাকুর, তুমি এমন সময় এখানে কেন? যাও বলছি, যাও। তোমার সাহস কি করে হলো মদ খেয়ে আমার আতুর ঘরে ঢোকার? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। যাবো বলে তো আসেন বৌদি, কিছু নিতে এসেছি। আজ তোমাকে না নিয়ে তো আমি এখান থেকে যাচ্ছি না বৌদি। বলেই কাঞ্চা সুচিত্রার উপর ঝাঁপিয়ে পড়ল। সুচিত্রা কিছুক্ষণ হাত পা ছুঁড়ে তাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করলো, কিন্তু এই মানুষরূপী নরখাদকটার সঙ্গে সে পেরে উঠল না। তারপর সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। মদ খেয়ে শুয়ে থাকলেও নিজের স্ত্রীর চিৎকার কানে গেল রবিনের। তড়া করে সে উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে গেল তার ঘরের দিকে। চৌকাঠের সামনে গিয়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে দেখলো বিছানার এক কোণে কাঞ্চা সুচিত্রাকে চেপে ধরে শুয়ে আছে। তার হাত থেকে প্রাণপণে বাঁচার চেষ্টা করছে সুচিত্রা, আর তার মুখ থেকে বারে বারে চিৎকার ভেসে আসছে, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। কাঞ্চার মুখ চোখ লালসা জড়ানো। এই দৃশ্য দেখে নিজেকে সামনে রাখতে পারল না রবি। তৎক্ষণাৎ ভেতর থেকে তার একটা কাঁচের বোতল নিয়ে এসে এগিয়ে গেল কাঞ্চার দিকে। কামের নেশায় সে এতটাই মুশকুল হয়েছিল যে তার পিছনে যে রবিন এসে দাঁড়িয়েছে সেটাও সে টের পায়নি। কিন্তু রবিন নিজেকে আর সামলাতে পারল না। কয়েকবার কাঞ্চার কলার ধরে টানলো, কিন্তু তাতে কোনো ফল না হওয়াতে হাতের কাঁচের বোতলটা ভাঙলো কাঞ্চার মাথায়। কাঞ্চার চিৎকার করে মেঝেতে পড়ে গেল। পরদিন পুলিশ এসে কাঞ্চাকে ধর্ষণ করার চেষ্টা করার কারণে তাকে ধরে নিয়ে গেল জেলেতে। তার 2 বছরের শাস্তি হলো। কিন্তু তারপর থেকে এই 12 বছর পর আজ কাঞ্চাকে দেখলো রবি, আর দেখা মাত্রই তার 2 চোখ আবারও জ্বলে উঠল। সে বলে উঠল, এই জগা, এই বোকাচোদা এখানে কি করছে? ভাই, ও 2 বছর জেল খাটার পর এখানে এসেছিল, আজও আমার সাথেই বাড়ি ফিরছে। ভাই, হাতে ধরি, পায়ে পড়ি ভাই, এখান থেকে মেন রাস্তাটুকু অন্তত নিয়ে চল আমাদেরকে। রাস্তায় চলে যাওয়ার পর না হয় আমরা গাড়ি ধরেই বাড়ি ফিরে যাব, কিন্তু এইটুকু নিয়ে চল ভাই। কাঞ্চাকে দেখার পর কিছুক্ষণ আগে রবিনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো সে ভুলে গিয়েছিল, কিন্তু এখন জগার কথাগুলো শোনার পর তার আবার মনে পড়ে গেল একটু আগে গাড়িতে ঘটে যাওয়া সেই অস্বাভাবিক ঘটনার কথা। সে মনে মনে ভাবল, ওদেরকে তো আর তাকে বাড়ি নিয়ে যেতে হবে না। যদি এই লাশ নিয়ে এর গন্তব্যস্থলে না পৌঁছানো যায় তাহলে পুলিশ কেস হতে পারে। তাই এরা সঙ্গে থাকলে কাজটাও সুবিধে হবে আর পুলিশ কেসও হবে না। এই ভেবে সে দুজনকে নিয়ে গাড়িতে উঠল। গাড়িতে উঠে বসেই কাঞ্চা জিজ্ঞাসা করলো, বলছি গুরু, গাড়ির মধ্যে কি রয়েছে? কেন, তুই জেনে কি করবি? না, মানে এই সামনে 3 জন বসতে বড় কষ্ট হচ্ছে বাইরে, তাই বলছিলাম যদি পিছনে। পিছনে একটা লাশ আছে, সেটা নিয়েই বেহালায় যাচ্ছি। তোর যদি ইচ্ছা হয় তুই পিছনে গিয়ে উঠতে পারিস। কাঞ্চার মুখে চোখে কিন্তু
কোনো ভয়ের উৎস দেখা গেল না। যেন সে বেশ মজা পেয়ে বলে উঠল, বেশ তো, এখানে বেকার লাশের মতো বসে না থেকে পিছনে লাশের সঙ্গে বসে গেলেই তো ভালো হয়। তার লাশটা কি বেটা ছেলে নাকি মেয়ে ছেলে? রবিন স্পষ্টতই বিরক্ত হলো। আরে আরে, সে জগার দিকে তাকালো। জগা কাঞ্চাকে ধমক দিয়ে বলল, এই গাঞ্জা, চুপচাপ বসবি? কাঞ্চা আর কোনো কথাই বাড়ল না। কিছুক্ষণ পর সবাই চুপচাপ। মিনিট 15 পরে জঙ্গলের ধারে একটা ধাবা দেখে রবিন সেখানে গাড়ি থামালো। সঙ্গে থাকা দুজনকে বলল, আমি চা খেতে যাচ্ছি, তোরা কি কেউ যাবি? জগা বলে উঠল। হ্যাঁ, আমি যাব। রবিন কাঞ্চাকে উদ্দেশ্য করে বলল, এই তুই যাবি না? কাঞ্চা অনেকক্ষণ আগেই চোখ বুজে শুয়েছিল, এখন কোনো উত্তর দিচ্ছে না দেখে তারা দুজনেই এগিয়ে গেল ধাবাটার দিকে। ধাবায় ঢুকে রবিন 2টো চা আর 4টে সিঙ্গারা দিতে বলল। তারপর জলের জগটা তুলে নিয়ে মুখে চোখে জল দিল। তার শরীরটা এখন একটু ঠান্ডা হয়েছে। অনেকটা দূর যেতে হবে। বউটার কথাও খালি খালি মনে পড়ছে তার। ফোনটা যে কেন তুলছে না কে জানে। কানটা চোখ খুলে দেখলো রবিন আর জগা দূরে যে আলোটা দেখা যাচ্ছে ওই ধাবায় গিয়ে ঢুকেছে। সে গাড়ি থেকে নামলো, সাথে নিল পিছনের দরজার চাবি। দরজা খুলে প্লাস্টিকে সিল করা লাশটার দিকে সে এগিয়ে গেল। পকেট থেকে একটা ব্লেড বের করে শুধু মুখের কাজটা কাটলো। মুখটা দেখে সে অবাক হয়ে গেল। এক অসাধারণ সুন্দরী যুবতী। সে যে মৃত, চোখ বোঝানো অবস্থায় দেখলে কেউ সহজে বিশ্বাস করবে না। এবং একই সঙ্গে কাঞ্চার কেমন যেন চেনা চেনা মনে হলো এই মেয়েটিকে। কিছুক্ষণ আগেই যেন সে মেয়েটিকে দেখেছে। পর মুহূর্তেই সমস্ত চিন্তাভাবনা ঝেড়ে ফেলে সে লাশের অবশিষ্ট প্লাস্টিকটাও কেটে ফেলল। বাকি প্লাস্টিকটা কাটতেই মেয়েটির মৃত্যুর কারণটা প্রকাশ পেল। তার বুকের ওপর একটি মোটা টায়ারের চিহ্ন। কাঞ্চা বুঝতে পারল এতেই মেয়েটির মৃত্যু ঘটেছে। মেয়েটির পরনে ছিল লাল রঙের একটি আলু থালু করে পরানো শাড়ি। পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল সে। তার মুখে একটা অশ্লীল হাসি ফুটে উঠল। ট্রাকে ঘটা সেই ঘটনা আর তার সাথে সাথেই কাঞ্চা আর জগার আবির্ভাবের পর রবিন কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিল তার অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা। হঠাৎই তার মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ফুটে উঠেছে একটা আননোন নাম্বার। এমন সময় এই স্থানে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। রবিন একটু ঘাবড়ে গেল। ভাবলো স্ত্রীর কিছু হলো না তো। কাঁপা কাঁপা হাতে সে ফোনটা রিসিভ করলো। হ্যালো, বাবা, আমি বলছি। কে? রেনু, তুই এটা কার নাম্বার থেকে ফোন করছিস মা? হ্যাঁ, আর তোর মা কোথায়? বাবা, মায়ের খুব যন্ত্রণা শুরু হয়েছে, তাই পাশের বাড়ির একটা দাদু ঠাকুমা এসছে, তাদের ফোন থেকে ফোন করছি। বাবা, তুমি কখন আসবে? রবিনের চোখ দাঁড়িয়ে গেল, কিন্তু সে একজন পুরুষ মানুষ। তাড়াতাড়ি ভেবে সে বলে উঠল, মা শোন, তুই যে নতুন দাদু ঠাকুমার কথা বলছিস, ওদেরকে আমার ফোনটা নিয়ে গিয়ে দে, তারপর আমি ওদেরকে বলছি হ্যাঁ কি বলার। রেনুকা
রবিনের ফোনটা নিয়ে গিয়ে নতুন দাদু ঠাকুমার কাছে গিয়ে দিল। ভদ্রলোকের নাম মোহন। তার হাতে ফোনটা দিতেই অপর প্রান্ত থেকে রবিন বলে উঠল, নমস্কার কাকাবাবু, আমার নাম রবিন। আমার বউ 10 মাসের অন্তঃসত্ত্বা। ওর হঠাৎ করেই খুব যন্ত্রণা শুরু হয়েছে। আপনি দয়া করে ওকে পাশের সরকারি হাসপাতালে পৌঁছে দেবেন। আমি আর কিছুক্ষণের মধ্যেই আসছি। ভদ্রলোক সম্মতি জানিয়ে রেণুকার হাতে ফোনটা দিয়ে দেয়। ওপাশ থেকে রবিন বলে ওঠে, শোন মা, তো ওনাকে যা বলার আমি বলে দিয়েছি। তুই এবার ছুটে গিয়ে একটু সুমনকে খবর দে, যা তোর ভ্যানটা নিয়ে তাড়াতাড়ি আসে। আর আর চিন্তা করিস না মা, আমি আর কিছুক্ষণের মধ্যে আসছি। আচ্ছা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। ওপাশ থেকে রেণুকা ফোনটা কেটে দিল। তারপর উঠে দাঁড়ালো রবি। সঙ্গে থাকা জগাকে বলল, এই জগা, তাড়াতাড়ি চল, আর সময় নেই মোটে হাতে। আচ্ছা দাদা, কত পয়সা হয়েছে? দুজনে খাবারের দাম মিটিয়ে দিয়ে তারপর দোকান থেকে বেরিয়ে এলো। রবিনের মনে এখন দুশ্চিন্তার মেঘ। দুজনে গাড়ির কাছে এসেই দেখলো যে সেখানে কাঞ্চা নেই, আর গাড়ির দরজা খোলা। রবিনের এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তাই সে কাঞ্চাকে জোরে জোরে ডাকতে লাগলো, কাঞ্চা, এই কাঞ্চা, আরে এই বেটা কাঞ্চা। এমন সময় হঠাৎ করে যেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি গাড়ির ভেতরে উঠতে গিয়ে পেছনের আয়নাটার দিকে লক্ষ্য পড়ল রবিনের। সে দেখল ট্রাকের পেছনের দরজাটা খোলা। জগারও দৃষ্টি গেল সেই দিকে। তারা দুজনেই একটু অবাক হলো। তারপর গাড়ি থেকে নেমে তারা পেছন দিকে গেল। সেখানে গিয়ে তারা দেখলো ডেড বডি যে প্লাস্টিকের ভেতরে ছিল, সেই প্লাস্টিকটা শুধু সেখানে পড়ে রয়েছে। আর কাঞ্চা ডেড বডিটার সঙ্গে যে উধাও হয়েছে, এটাও তারা বুঝতে পারলো। এইবার কোথায় খুঁজবে তারা? ওই ডেড বডিটা যে রবিনকে ঠিকানা মতো পৌঁছে দিতেই হবে, না হলে যে তার চাকরি থাকবে না, এবং পুলিশি ঝামেলাতেও সে ফেঁসে যেতে পারে। একদিকে ডেড বডি উধাও, আর অন্যদিকে তার স্ত্রীর অবস্থা, দুটো মিলেমিশে মাথা গরম হয়ে উঠল রবিনের। ডান দিকে আর বাম দিকে দুদিকেই তখন ঘন বন দেখা যাচ্ছে, আর বর্তমানে বৃষ্টিও পড়ছে তুমুল বেগে। সে জগাকে ডেকে বলল, ওই তোর বন্ধুটাকে তাড়াতাড়ি খুঁজে বের কর, না হলে কিন্তু আমি তোদের দুজনের কাউকে ছাড়বো না। চল তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে চল। দুজনে একদিকে গিয়ে কি হবে? চল, তুই বাম দিকে যা, আমি ডান দিকে যাচ্ছি। প্রবল বৃষ্টির মধ্যে রবিন বাম দিকের জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। রাত বিরেতে অনেক জায়গায় যেতে হয় রবিনকে, তাই সর্বক্ষণের সঙ্গী একটা টর্চ তার পকেটেই থাকে। সেইটাকে জেলেই সে ভেতরে প্রবেশ করেছিল। টানা বৃষ্টি ঝড় ঝাপটায় তার চোখ মাঝে মাঝে ঘোলা হয়ে আসছে, কিন্তু সে তবুও মুখ মুছে টর্চটা জেলের সামনে এগোচ্ছে। কিছুটা যাওয়ার পরই বাম দিকের একটা ঝোপ থেকে একটা পুরুষ মানুষের চাপা গর্জন শুনতে পেল। গর্জন শুনে বোঝাই যাচ্ছে যে পুরুষ মানুষটি কি করার চেষ্টা করছে। রবিনের মনে আর কোনো সন্দেহই রইল না। সে তাড়াতাড়ি সেই ঝোপটার কাছে গেল। ঝোপটার ওপাশে মুখ বাড়াতেই রাগে ঘৃণায় তার মাথার শিরা উপশিরা ফুলে উঠল। সে দেখল সেখানে সেই মৃতদেহটাকে সম্পূর্ণ বিবস্ত্র করে তার সঙ্গে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়েছে সেই নররূপী পশুটা।
সেই দৃশ্য আর সহ্য করতে পারল না রবিন। তৎক্ষণাৎ ঝোপের বাইরে বেরিয়ে এসে এক লাথি মারল কাঞ্চার ঘাড়ে। কাঞ্চা ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। তার মুখ এখন কামের নেশায় ও মদের নেশায় এক হিংস্র প্রাণীর থেকেও কোনো অংশে কম লাগছে না। কাঞ্চা আবার ঘুরে রবিনকে মারতে এলো, কিন্তু একজন মদ্যপ অবস্থায় থাকা লোক আর একজন সজ্ঞানে ক্রোধে থাকা লোকের শক্তির অনেকটাই তফাৎ হয়। এক চড়ে আবারও কয়েক হাত দূরে ছিটকে পড়লো কাঞ্চা। রবিন উচ্চ কণ্ঠে বলে উঠল, ওরে সালা বাঞ্চোত, একটা জ্যান্ত মেয়েকে তো ছাড়িস না, অন্তত এই মৃতদেহটাকে তো ছেড়ে দে। তোকে আমার সঙ্গে নেওয়াটাই ভুল হয়েছে। পড়ে থাক সালা বাঞ্চোত এখানে। এই জগা, জগা কোথায় তুই? শিগগিরি আয়। জগা রবিনের গলা পেয়ে দৌড়ে বাম দিকের বনে গিয়ে ঢুকলো। কিছুটা খোঁজার পরেই সে দেখতে পেল একটা জায়গায় রবিন দাঁড়িয়ে আছে, আর তার কিছুটা দূরে পড়ে আছে কাঞ্চা, আর রবিনের সামনে পড়ে আছে একটি নগ্ন মেয়ের মৃতদেহ। জগার নজর পড়ল মেয়েটির মুখের দিকে। তাকে যেন খুব চেনা চেনা মনে হলো তার, কিন্তু সে ভাববে যে কোথায় দেখেছে মেয়েটাকে তার আগেই রবিনের কণ্ঠস্বর ভেসে এলো। দেখছিস, এই তোর পঞ্চত বন্ধুর কীর্তিকলাপ দেখছিস সালা? বড়াটাকে আনাটাই ভুল হয়েছে। চল, মেয়েটাকে গাড়িতে তুলতে হবে, আর ওই শালা বোকাচোদা এখানেই পড়ে থাকবে। চল আমার সঙ্গে। রবিনের এই অগ্নিমূর্তি দেখে জগা আর কোনো কথা বাড়ালো না। তাড়াতাড়ি লাশটার শরীর থেকে খোলা জামাটা দুজনে মিলে ধরাধরি করে পরিয়ে তাকে গাড়িতে নিয়ে গিয়ে তুলল। দুজনে মিলে যখন গাড়িতে উঠছে তখনই পেছন থেকে কাঞ্চার কণ্ঠস্বর পাওয়া গেল। ক্ষমা করে দে ভাই, মদের নেশায় সব করে ফেলেছি, আমাকে দয়া করে নিয়ে চল ভাই। জগা রবিনের মুখের দিকে তাকালো, তার চোখ আগুনের মতো জ্বলছে। সে রবিনের হাত ধরে বলল, ভাই বলি কি, এই ঝড় জলের রাতে কোনো কুকুর ছাগলকেও লোক তাড়ায় না, আর ও তো মানুষ, ওকে একটু ক্ষমা করে দে ভাই আমার। আরে ও তো কুকুর ছাগলের থেকে অধম রে, ওকে আমি আর সঙ্গে নেব না। কাঞ্চা হঠাৎই রবিনের পা জড়িয়ে ধরলো। ভাই ভাই ভাই, এই শেষবার অন্তত আমাকে হাই রোড পর্যন্ত নিয়ে চল, ওখান থেকে আমি গাড়ি ধরে নেব। রবিনের সময় নষ্ট হচ্ছে, ওদিকে বউটার যে কি অবস্থা কে জানে। সে একটু বিরক্ত হয়ে বলল, ঠিক আছে চল, কিন্তু আমার সাথে তুই না। এই জগা, তুই ওর সঙ্গে পিছনে গিয়ে বস, আর দেখবি ওই বাঁড়াটা যেন কোনো রকম নোংরামো না করতে পারে। রবিন এক প্রকার ঠেলেই দুজনকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। তারপর গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করলো। খানিকটা যাওয়ার পর মোহনবাবুর ফোনে কল করলো রবিন। The number you are trying to call is currently not reachable. Please try again later. কিন্তু ফোনটা নেটওয়ার্কের বাইরে জানালো, তাই নিজের ফোনেও বার কয়েক ফোন করলো রবিন, কিন্তু নিজের ফোনটাও আউট অফ রিচ বলছে। বউয়ের জন্য চিন্তাটা বাড়তেই থাকে রবিনের। ভিতরে বসে জগা আর কাঞ্চা দুজনেই ঝিমোচ্ছিল। হঠাৎ জগার চোখ খুলতেই সে দেখল তাদের সামনের সেই লাশটার চোখটা খোলা, আর তার দৃষ্টি শটাং তাদেরই দিকে। আঁতকে উঠল জগা এই দৃশ্য দেখে। সে দু হাত দিয়ে তার চোখটাকে ঘষে নিল একবার, তারপর আবার তাকাতেই দৃশ্য বদলে গেল। সে মনে মনে ভাবল,
গতকালের নেশাটা একটু বেশি হয়ে গেছে, নামতেই চাইছে না। আরও কিছুক্ষণ কাটলো। আবার যখন সেই দিকে তাকালো জগা, সে দেখতে পেল লাশটার চোখ খোলা, আর সে চেয়ে আছে তাদেরই দিকে। ভুল নয়, চোখের ভুল নয়। লাশটির ঠোঁটের কোণে এখন হালকা স্নিগ্ধ একটা হাসি, আর সে তাকিয়ে আছে শটাং কাঞ্চার মুখের দিকে। ভয়ে বিস্ময়ে দিশেহারা লাগলো জগার। সে কাঞ্চাকে ঠেলা দিয়ে তুললো। কাঞ্চা, এ কাঞ্চা, এ কাঞ্চা, ওঠ ওঠ, এ কাঞ্চা। ওফ, কি মনে বেড়াচ্ছে। এত গালাগাল হজম করতে একটু সময় লাগবে তো নাকি? একটু শান্তি রাখো না বালটা। কি হয়েছে কি? জগা তার কাঁপা কাঁপা আঙুলে সামনের দিকে পড়ে থাকা লাশটাকে লক্ষ্য করে দেখালো। এইবার সেই দিকে চোখ পড়তেই কাঞ্চা চমকে উঠল। এতক্ষণে লাশটা উঠে বসেছে, তাদের দিকে চেয়ে আছে শটাং। মণিহীন দুটো চোখ, মুখে দেখা দিয়েছে দুটো তীক্ষ্ণ সদন্ত। ঠোঁটের গোড়ায় বিন্দু বিন্দু রক্তচিহ্ন ফুটে উঠেছে। কে 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 তুই? চেঁড়া অথচ ভয়ালো কণ্ঠে লাশটা বলে উঠল, কি চিনতে পারছিস না আমার? আমি সেই যার কাল রাতে তোরা দুজনের সর্বনাশ করেছিলিস। আজ কে বাঁচাবে তোদের আমার হাত থেকে? হ্যাঁ, এইবার তারা দুজনেই বুঝতে পারলো যে তাদের প্রথম দেখাতেই ওই মুখটা কেন চেনা চেনা লেগেছিল। এইবার তারা দুজনেই ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। এখন লাশটা উঠে দাঁড়িয়েছে, এক পা করে এগিয়ে আসছে তাদেরই দিকে। আমাদের ছেড়ে দাও। আমরা এই ভুল আর কখনো করবো না। দয়া করে আমাদের ছেড়ে দাও। না না না, তোদের মতো নরকেটটা ছেড়ে দিলে তোরা আবার কারণ না কারণ কোল শূন্য করবি। আমি আমি কোনো মতেই তোদেরকে ছাড়বো না। লাশের হাতটা এবার ক্রমশ চেপে ধরলো কাঞ্চার জগার গলা। এতক্ষণ গাড়ির ভেতরে কিছুই জানতো না রবি। এবার গাড়ির ভেতর থেকে জগা আর কাঞ্চার প্রবল আর্তনাদ তার কানে গেল। গাড়িটাও হঠাৎই দুলে উঠেছে। এবার গাড়িটা ধীরে ধীরে বাম দিকে কাত হতে থাকলো। রবিন কিছুতেই গাড়িটাকে সোজা করতে পারছে না। ধীরে ধীরে এক সময় কাত হতে হতে গাড়িটা পড়ে গেল। অনেকটাই চোট পেল রবিন, কপালে হালকা কেটে গেছে। অনেক কষ্টে দরজা খুলে সে বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে সে যা দেখলো তাতে তার দু চোখকে সে বিশ্বাস করতে পারল না। গাড়ির পিছনের দরজাটা খুলে পড়ে আছে, আর তার বাইরে পড়ে আছে দুটো মুন্ডহীন মানুষের ধর। সারা সর্বাঙ্গ রবিনের কাঁপতে লাগলো। এই অন্ধকারের মধ্যে এক পা করে সে এগিয়ে গেল দেহ দুটির কাছে। রাস্তার অনেকটা দূরে একটা স্ট্রিট লাইট জ্বলছে, সেইটারই আলো আঁধারিতে লাশ দুটোকে বোঝা যাচ্ছে। এ কি অবস্থা হয়েছে দুজনের! এইটা যে তারই সঙ্গে আসা তার দুজন বন্ধু,
কাঞ্চা আর জগার লাশ, সেটা বুঝতে আর বাকি রইল না রবিনের। কিন্তু এই ঘটনা ঘটলো কি করে, আর ওর লই বা কে? এইবার রবিনের কানে এলো কচমচ করে কে যেন কিছু চিবোচ্ছে, আর আওয়াজটা আসছে কাত হয়ে পড়ে থাকা টেম্পোর ভেতরের অংশে। ভয় এবং সংকুচিত হয়ে সেই দিকে তাকানো মাত্রই তার শির দাঁড়াবে একটা ঠান্ডা জলের স্রোত নেমে গেল। যে লাশটাকে কিছুক্ষণ আগেই কাঞ্চার হাত থেকে উদ্ধার করে সে ওই প্লাস্টিকে পুড়েছিল, সেই লাশটা এখন দাঁড়িয়ে আছে, আর তার হাতে আছে কাঞ্চা আর জগার দুটো মাথা। সে সেই দুটোকে কামড়ে চিবিয়ে খাচ্ছে। রবিনের মুখ থেকে অস্ফুট একটা চিৎকার ভেসে এলো, আর তখনই মৃতদেহের নজর পড়ল রবিনের ওপর। সে তড়াক করে টেম্পো থেকে দাঁড়ালো বেরিয়ে রবিনের সামনে। রবিন ছুটতে পারছে না, তার পা যেন কেউ মন্ত্র পড়ে সেইখানেই পুঁতে দিয়েছে। সে ভয়ভীত হয়ে সেই দিকেই তাকিয়েছিল, কিন্তু এইবার তার সামনে থাকা সে মৃতদেহটার চোখের কোণায় বিন্দু বিন্দু জল দেখা দিল। ঠোঁটের কোণা থেকে তখন তার গড়াচ্ছে টাটকা তাজা রক্ত। রবিন ভয় ও ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। যা করেছে তা তা- তা ওই কাঞ্চা করেছে। তো তো তুমি ওকে সাজা দিয়েছো, মেরেছো, ভালো করেছো, খুব ভালো করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যা করেছো ভালো করেছো, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে বউ আছে, আর যাদের কিছুক্ষণ পর ডেলিভারি হবে, সেখানে আমার থাকাটা প্রয়োজন। আমার মেয়েটা সেখানে একা রয়েছে, আমার মেয়েটা সেখানে একা রয়েছে, আমাকে ছেড়ে দাও, আমায় কিছু করো না, আমাকে ছেড়ে দাও। এইবার সামনে থাকা সেই মৃতদেহটা কেমন যেন করুণ কণ্ঠে বলে উঠল, তোমারও মেয়ে আছে? জানো, আমি আমার বাবা মার একটা মাত্র মেয়ে ছিলাম। তাদের আমার পর আর কেউ কার নেই। বাবা অনেক দিন হল রিটায়ার হয়েছেন, তার পেনশনে আর চলছিল না, তাই আমি ঘর ছেড়ে এত দূরে কাজ করতে এসেছিলাম। ভালোই চলছিল, কিন্তু এই পশুগুলো কারে রাখছে। আমি যখন কাজ থেকে ফিরছিলাম তখন তখন আমাকে রাস্তায় দর্শন করে খুন করে। অনেক অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু কেউ একটাও কথা শোনেনি। শেষে আমাকে খুন করে একটা গাড়ির সামনে ছুড়ে দেয়। যদি মনে হয় আমি অ্যাক্সিডেন্টে মারা গেছি। আবার বাবা মাকে দেখার মতো কেউ রইল না, কেউ না। তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, রাখবে? মেয়েটির কথা শুনতে শুনতে কেমন যেন ভাবুক হয়েছিল রবিনের মনটা। সে এবার বলল, হ্যাঁ বলো। আমার এই তো দেহটা আমার বাবা মার কাছে দয়া করে পৌঁছে দাও না গো, না হলে সে আমি মরার পরও শান্তি পাবো না। হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছে দেব। আর তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার বাবা মার সমস্ত দায়িত্ব আমার। তারা আমার সঙ্গে থাকবে, তারাই আমার বাবা মা, আমার সঙ্গে থাকবে তারা। এই কথা শুনে লাশের মুখে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। ধীরে ধীরে রবিনের সামনে পড়ে থাকা টেম্পোটা উঠে দাঁড়ালো। পর মুহূর্তেই তার সামনে পড়ে থাকা দুটি ধরহীন মাথা জঙ্গলের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। রবিন আরও দেখল সেই লাশটা ধীরে ধীরে সেই প্লাস্টিকে আগের মতোই মুড়ে যাচ্ছে। টেম্পোর দরজাটাও আপনা হতেই বন্ধ হয়ে গেল। রবিন চোখের জল মুছে গাড়ি স্টার্ট করলো। রবিন সারা রাত গাড়ি চালিয়ে সকাল 9টা নাগাদ
ডেড বডি নিয়ে মেয়েটির বাড়িতে পৌঁছালো। সেখানে আগে থাকতেই অনেক লোকের ভিড় ছিল। রবিন জানতে পারল মেয়েটির নাম ছিল লিপিকা রায়। ডেড বডি গাড়ি থেকে নামানো মাত্রই তার বাবা মা কান্নায় ভেঙে পড়লেন। রবিন তাদেরকে আশ্বস্ত করে যে সারা জীবন তাদের দুজনের দায়িত্ব সে নেবে। এই কথা শুনে তারা দুই স্বামী স্ত্রী রবিনকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। একটি মেয়ে হারানোর দুঃখকেও এই অচেনা লোকটির কথায় তারা যেন একটু হলেও ভরসা পাচ্ছে। তাদের প্রাণ ভরা আশীর্বাদ নিয়ে রবিন সেখান থেকে বেরিয়ে যায়। 2 ঘন্টা পরে মুচিশিয়া সরকারি হাসপাতালে পৌঁছায় সে। ভাগ্য ভালো যে সেখানে যাওয়া মাত্রই একটি নার্সের দেখা পেল। নার্স তাকে সরাসরি সুচিত্রার বেড নাম্বার বলে দিল। যেই ঘরে সুচিত্রা ছিল সেই ঘরে ঢোকার আগে তার বাম দিকে একটি বেঞ্চির ওপর নজর পড়ল রবিনের। সেই বেঞ্চিতে একজন প্রবীণ লোকের কোলে মাথা রেখে তার মেয়ে ঘুমোচ্ছিল। মেয়ের স্নিগ্ধ মুখটা দেখে রবিনের কি যে আনন্দ হলো সে কাউকে বোঝাতে পারবে না। মেয়েকে আর না ডেকে সে সরাসরি সুচিত্রার সঙ্গে দেখা করতে চলে গেল। ঘরে ঢুকতেই সে দেখল সুচিত্রার মুখ ভার। রবিনকে দেখেও সে যেন নিশ্চিন্ত হতে পারল না। রবিন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সুচিত্রা? তোমার মুখ এমন হয়ে আছে কেন? কিছু কষ্ট হচ্ছে কি? ডাক্তারকে ডাকবো নাকি? হ্যাঁ, কিছু বলেছে ডাক্তার? না গো না, তেমন কিছুই হয়নি। শুধু 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 কি? আমি তোমাকে এইবারেও ছেড়ে দিতে পারলাম না গো। আমাদের এইবারেও বিয়ে হয়েছে। রবিনের মুখে কিন্তু কোনো দুশ্চিন্তার ছাপ দেখা গেল না। সে বরং খুশি হয়ে বলল, আরে এ তো অনেক খুশির খবর, এটা চিন্তা করার কি আছে পাগলি? তুমি সত্যি বলছো তো? তুমি একটুও রাগ করোনি? আরে এতে রাগ করার কি আছে? আমাদের মেয়ে তো এবার আর একা আসেনি রে, সঙ্গে করে আমাদের বাবা মাকেও নিয়ে এসেছে। সব কি বলছো তুমি? সঙ্গে করে আমাদের বাবা মা মানে? সে পরে বোঝাচ্ছি। আচ্ছা বলো, আমার মেয়ের কি নাম ঠিক করেছো? ও নাম? এতক্ষণ তো ভয়ে ছিলাম, কিন্তু তুমি আসার পর ভয়টা কেটে গেছে। এইবার ভাববো ওর নাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কষ্ট করে নাম ভাবতে হবে না, ওর নাম আমি ভেবে নিয়েছি। কি নাম ভেবেছ এইটুকু সময়ের মধ্যে? ওর নাম দিলাম লিপিকা। এবার কোত্থেকে এই নামটা ভেবেছি, কেন বললাম যে মেয়ে সঙ্গে করে আমাদের মা বাবাকেও এনেছে, সেই কথা এবার তোমাকে বলে বলবো। শোনো তাহলে। রবিন গতকাল রাত থেকে ঘটা সমস্ত ঘটনায় সুচিত্রাকে জানালো। সুচিত্রা সব শুনে কেঁদে ফেলল। রবিনের চোখেও বিন্দু বিন্দু জল। রবিন পাশের বিছানাতে থাকা নিজের মেয়েকে কোলে তুলে নিল। তার চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা জল পড়ছে। মেয়ের হাতে হাত ধরে সে বলল, তোকে আমি মানুষ করবো মা, তুই মানুষের মতো মানুষ হবি, কাউকে ভয় পাবি না, তুই দেবী দুর্গা হয়ে দাঁড়াবি। দেবী দুর্গা। নারীদের উপর অত্যাচার সেই পৌরাণিক যুগ থেকে চলে আসছে। সেটা এখন হোক বা আজ থেকে 100 বছর আগে, নারী কোনো কালেই সুরক্ষিত নয়। এখন করে তো তাকে গর্ভের মধ্যেই মেরে ফেলা হচ্ছে। যেমন আজকাল ডাক্তার একটা নতুন পন্থা বের করেছে। টেকনোলজি আমাদের যেমন অনেক কিছু দিয়েছে,
তেমন নিয়েওছে অনেক কিছু। আজকাল টেকনোলজির মাধ্যমে লিঙ্গের ভ্রূণ পরীক্ষা করে বলা হচ্ছে যেটি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ। এর ফলে হচ্ছে কি, যেগুলি স্ত্রীলিঙ্গ সেগুলি নষ্ট করে দেওয়া হচ্ছে, আর যেগুলি পুংলিঙ্গ সেগুলোকে অভ্যর্থনা করে পৃথিবীর আলো দেখানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কথাটা যতটাই শুনতে খারাপ লাগুক না কেন, এটাই কিন্তু বাস্তব জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে আজকাল। তাই বলছি, আশেপাশে নারীদের উপর অত্যাচার হতে দেখলে তার পাশে দাঁড়ান, সেটা দেখেও না দেখার ভান করবেন না। টেকনোলজির দুর্ব্যবহার যেখানে হচ্ছে সেটা জানলে পুলিশকে খবর দিন, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। সমাজে পুরুষ যতটা সম্মানিত, নারীও ঠিক ততটাই সম্মানিত। এটাই আজকালকার জীবনে মানুষকে মনে রাখতে হবে, যাতে পরবর্তী দিন আর না এরকম কোনো পশুর জন্ম হয়। শুনছিলে পশু। আজকের গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছে লিপিকা, পূজা, রেণুকা, সম্পূর্ণা, কাঞ্চা, পীযূষ, জগা, রাজ, ম্যানেজার সমীর, সুচিত্রা ও গল্পের সূত্রধার আমি শ্বেতা, পোস্টার নীলেশ, রচনা গল্পপাঠ রবি ও পরিচালনায় অরূপ অধিকারী। এবার তোমাদের পালা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল VSX 2.0-কে। তাহলে এখনকার মতো বিদায়, ফিরছি খুব শিগগির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রাখো VSX 2.0-কে। বিদায়।